আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা মেডিকেল কলেজ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের লিখিত সাজেশন নিয়ে আলোচনা করব। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে, জিঙ্ক ও স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিটেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রিটেন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউতে ভালো মার্ক পাওয়া, কেননা তোমাকে টপ 10,000-এর মধ্যে এমসিকিউতে কি র্যাঙ্কে থাকা লাগবে। তুমি সেখানে যদি থাকতে পারো তাহলে শুধু তোমার কি করা হবে, রিটেন খাতাটা মূল্যায়ন করা হবে এবং রিটেনে খুব ভালোভাবে তোমাকে জোরালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে কি, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি করে ফেলি, স্ক্যান্ডিয়াম আর্গন 4s2 3d1, আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কি, আর্গন 4s2 3d10। অর্থাৎ কি বলছে, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? ডি ব্লক মৌল কাকে বলা হয় ভাইয়া? যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এখানে ডি অরবিটালে প্রবেশ করেছে, জিঙ্কের ক্ষেত্রে ডি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে দুইটা মৌলকে আমরা কি বলতে পারি? ডি ব্লক মৌল বলতে পারি। কিন্তু অবস্থান্তর মৌল নয় কেন? অবস্থান্তর মৌলের কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে সুস্থিত আয়ন গঠন করবে এবং ডি অরবিটালে কি অপূর্ণ ইলেকট্রন থাকবে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম শুধু একটা আয়ন তৈরি করে, সেখানে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। যদি স্ক্যান্ডিয়াম 3+ হয় তাহলে এস থেকে দুটো ইলেকট্রন চলে যাবে এবং ডি থেকে একটা ইলেকট্রন কি চলে যাবে, অর্থাৎ আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস হবে। তখন কিন্তু আর ডি অরবিটাল ইলেকট্রন থাকবে না। আর জিঙ্কের ক্ষেত্রে সুস্থিত আছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে কি হয়, এস থেকে ইলেকট্রন চলে যায়। তখন কিন্তু ডি অরবিটালে কি থাকে, 10টা ইলেকট্রন থাকে। কিন্তু অবস্থান মৌল হওয়ার কন্ডিশনটা কি, ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। যেহেতু 10টা ইলেকট্রন রয়েছে, সেহেতু জিঙ্ক কি ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়। এবং অবস্থান্তর মৌল থেকে তোমাদের রিটেন প্রশ্নটা এই প্রশ্নটাই আসতে পারে। যেহেতু তোমাদের মৌল বিভিন্ন ধর্মাবলী এই সিলেবাসে যেহেতু নাই, যেহেতু শর্ট সিলেবাসে বলে দিয়েছে, তো শর্ট টপিকগুলো থেকে এই অবস্থান্তর মৌল টপিকটা খুব রিটেনের জন্য ভালোভাবে তোমরা পড়ে রাখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়নীকরণ শক্তি থেকে নাইট্রোজেন এবং অক্সিজেনের কার আয়নীকরণ শক্তির মান বেশি? নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে কি 7 1s2 2s2 2p3, এবং হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p4। ভাইয়া আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে একে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হয় কি, আয়নীকরণ শক্তি। আচ্ছা, আয়নীকরণ শক্তি যেমন আমরা যদি সোডিয়াম থেকে এক মোল ইলেকট্রন এখানে যদি সরাই, তাহলে কি সোডিয়াম প্লাস হয়। এই ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তিটা আমাদের প্রয়োজন, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তিটা কি ভাইয়া, কি তাপ উৎপাদী না তাপ হারি? আমাদের সিস্টেম যদি কল্পনা করি, সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা সিস্টেম যদি নিজে নিজে কাজ করে, সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি সিস্টেম যদি বাহির থেকে যদি কোনো কার্য সম্পাদন করে, সেক্ষেত্রে কি হয়, তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ সোডিয়াম তো আমরা কি ইলেকট্রন তো নিজে নিজে দেয় নাই, ইলেকট্রন আমরা কি করছি, সরানোর জন্য আমরা কি করছি, বাইরে থেকে কি করছি, শক্তি প্রয়োগ করেছি। এজন্য আয়নীকরণ শক্তির মান কি হয়, তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে? অর্থাৎ প্রশ্ন কি, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিক শক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আয়নিক শক্তির মান কি পেতে থাকে, হ্রাস পেতে থাকে। সুতরাং নাইট্রোজেনের ক্ষেত্রে এবং অক্সিজেন দুটার মধ্যে, যেহেতু অক্সিজেন ডানে অবস্থিত, অক্সিজেনের আয়নিক শক্তির মান কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। কিন্তু এখানে অক্সিজেনের আয়নিক শক্তির মান বেশি হয় না, কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাস নিয়ম অনুযায়ী অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল থেকে অনেক কি হয়, সুস্থিত হয়। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটাল ইলেকট্রন কয়টা আছে, 3টা। পি অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারে কয়টা, 6টা। যেহেতু পি অরবিটাল ইলেকট্রন রয়েছে 3টা, এজন্য এটা সবচেয়ে বেশি সুস্থিত। এখান থেকে ইলেকট্রন সরাইতে কি অনেক বেশি শক্তির প্রয়োজন। আর অক্সিজেনের 2 পি অরবিটাল ইলেকট্রন কয়টা রয়েছে, 4টা। এখান থেকে ইলেকট্রন সরাইতে খুব বেশি শক্তির প্রয়োজন হবে না, কিন্তু এটা যেহেতু অর্ধপূর্ণ রয়েছে, এজন্য অনেক বেশি শক্তির প্রয়োজন। সুতরাং নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নিক শক্তির মান বেশি? তাহলে অ্যান্সার কি হবে, নাইট্রোজেন। তো তোমরা ইলেকট্রন বিন্যাস লিখে দিবা এবং অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল বেশি সুস্থিত হয়, এই লাইনটা লিখে বলে দিবা, তাহলে তোমাদের হবে। কিন্তু রিটেন হয়তো 1 মার্ক বা 1.5 মার্কের জন্য চলে আসতে পারে, আর খুব বেশি লিখতে হবে না।
পরের প্রশ্নটা ভাই যদি দেখি আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য। এরকম প্রশ্ন কিন্তু বিগত বছর 20 সালে কিন্তু প্রশ্ন আসছিল যে তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য কি। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি আসছিল। তার মানে কি তড়িৎ ঋণাত্মকতা দিয়েছিল ইলেকট্রন পার্থক্য কি, আমি এই প্রশ্নটা দিয়েছি কি আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য, মানে দুইটা পার্থক্য লিখলে হবে, এক মার্কের জন্য চলে আসতে পারে। তাহলে এখানে কি দিবা, আয়নীকরণ শক্তি দিয়ে শক্তি দিবা মানে সংজ্ঞা দিবা, এবং ইলেকট্রন আসক্তির কি দিবা সংজ্ঞা দিবা, এবং আয়নীকরণ শক্তিতে কি লাগবা একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পায় একই গ্রুপের তিনচির দিকে কমে। সেম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি একই পর্যায়ে বাম থেকে ডানে কি বৃদ্ধি পায় একই গ্রুপের তিনচির দিকে কমে। তবে এটা সেম পার্থক্য দিকে একই হয়ে গেল, পার্থক্য তুমি কোনটা দিবা। আর তাহলে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি কি দিবা, প্রথমে এক নম্বর সংজ্ঞা দিবা, আর একটা কি লাগবা আয়নীকরণ শক্তির নাম কি বললাম, গ্যাসীয় অবস্থায় একে এক মোল ইলেকট্রন সরিয়ে একে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। সুতরাং কি আমরা যেহেতু বাইরেতে একটা শক্তি দিচ্ছি, এজন্য কি উৎপত্তি তাপহারী বিক্রিয়া, বাইরেতে একটা শক্তি দেওয়া হচ্ছে। আর ইলেকট্রন শক্তি কি হবে, গ্যাসীয় অবস্থায়, তার এখানে যদি ক্লোরিন কল্পনা করি, গ্যাসীয় অবস্থায় এক মোল ক্লোরিন যদি এক মোল ইলেকট্রন যদি এখানে যুক্ত করি, তাহলে কি হবে ঋণাত্মক আয়নে পরিণত করে যে পরিমাণ শক্তি নির্গত হয়, অর্থাৎ শক্তি যদি নির্গত হয় সেক্ষেত্রে কি হবে তাপ উৎপত্তি বিক্রিয়া। বলবা যে আয়নীয় শক্তি হচ্ছে তাপহারী বিক্রিয়া এবং ইলেকট্রন শক্তি কি তাপ উৎপাদী বিক্রিয়া। সুতরাং দুইটা করে পার্থক্য শিখলেই হবে এখান থেকে। তো 4 নম্বর প্রশ্নটা কি, ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন শক্তির মান বেশি। আমরা জানি ফ্লোরিন এবং ক্লোরিন কি হ্যালোজেন মূলক, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে একই গ্রুপের উপর তিনটে দিয়ে কি কমতে থাকে ইলেকট্রন শক্তির মান। তার মানে ফ্লোরিন থেকে ক্লোরিনে কি হওয়ার কথা কমার কথা, কিন্তু এখানে কেন কমে না, কারণ ফ্লোরিন ইলেকট্রন আমরা দেখতে পাই ফ্লোরিন কি দ্বিতীয় শক্তি স্তরের এবং ক্লোরিন কি তৃতীয় শক্তি স্তরের। ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তর হয়, ফ্লোরিন আকারটা অনেক কি হয় ছোট হয়, ফলে ইলেকট্রন ব্যাগের ঘনত্ব অনেক তুলনামূলক কি থাকে বেশি থাকে, ফলে আগমনকারী যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের সাথে বিকর্ষণকে খুব বেশি হয়, ফলশ্রুতিতে ফ্লোরিনে কি হয় ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ এর বাইরে শক্তি স্তরটা কি বড়, শক্তি স্তর বড় হয়, যৌথ স্তর যে 7 ইলেকট্রন থাকে খুব সহজে সেখানে প্রবেশ করতে পারে, ফলে যে ইলেকট্রনের যে একটা বিকর্ষণ হয় এখানে বিকর্ষণটা কি হয় কম হয়, যেহেতু ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়। এই কারণে ক্লোরিনে কি ইলেকট্রন আসক্তির মানটা কি সবচেয়ে বেশি, এখানে 1 মার্কের জন্য চলে আসতে পারে। পরের প্রশ্নটা হচ্ছে সংকরণ থেকে। সংকরণ থেকে এরকম প্রশ্ন আসতে পারে বা বলতে পারে যে মিথেন, অ্যামোনিয়া এবং পানির সংকরণ কি, বা যে কোনো একটা যৌগ দিয়ে বলে এই যৌগের সংকরণ কি। একটা কিন্তু প্রশ্ন একটা এমসিকিউ তোমাদের ধোকা দিতে পারে, বলতে পারে কোন মৌলের সংকরণ ঘটে। ভাইয়া মৌলের কিন্তু সংকরণ ঘটে না, ওখানে কিন্তু অপশন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু বলতে পারে কোন মৌলের সংকরণ ঘটে না, বলে কোনোটি নয়। তাহলে কি হবে কোনোটি নয়, মৌলের কোনো সংকরণ ঘটে না, সংকরণ ঘটে কাদের যৌগের। সুতরাং এখান থেকে সংকরণ আসতে পারে। সংকরণের আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম মাহমুদ সিসুল পেজে, তোমরা ওই ক্লাসটা ফলো করতে পারো। তাহলে রিটেনে কিভাবে লিখবা, একই সংকরণ সত্ত্বেও যৌগের বন্ধন কোণ কেন ভিন্ন হয়। মিথেনে কি sp3 সংকরণ, অ্যামোনিয়াতে sp3 সংকরণ, পানিতেও কি হয় sp3 সংকরণ হয়, কেন এদের বন্ধন কোণ ভিন্ন হয়, কারণ মিথেনে কি লোন পেয়ার বা মুক্ত ইলেকট্রন কয়টা রয়েছে, কোনো মুক্ত ইলেকট্রন নাই। এই কারণে এখানে sp3 সংকরণ হওয়ার কারণে এর বন্ধন ডিগ্রি কত হয় 109.5 ডিগ্রি। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা কি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে, যার কারণে যদি একটা যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে সেক্ষেত্রে এই 9.5 থেকে 2.5 বিয়োগ করে দিবেন। 2.5 বিয়োগ করলে কত হবে 107 ডিগ্রি। এবং পানির ক্ষেত্রে দুইটা কি রয়েছে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, ফলশ্রুতিতে আরো 2.5 ডিগ্রি, যেহেতু দুইটা রয়েছে 2.5 গুণ করলে কত হয় 5, তাহলে 9.5 থেকে হবে 104.5 ডিগ্রি, অর্থাৎ বিকর্ষণটা অনেক কি হয় বেশি হয়। ঠিক আছে। এবং কি তোমার চতুস্থলকীয়, এটা কি আকার যেহেতু 4 sp3 চতুস্থলকীয়, এমন আকার কি পিরামিডের হয়ে যায়, এবং পানির আকার কি হয় 20 হয়ে যায়। জাস্ট আকারটা, বন্ধন কোণ এবং সংকরণটা লিখে দিলেই হবে, 1 মার্ক বা 1.5 মার্কের জন্য চলে আসতে পারে। যেমন 6 নম্বর প্রশ্ন কি হাইড্রোজেন বন্ধন, যেহেতু হাইড্রোজেন বন্ধনটা ষষ্ঠ ব্যবস্থা ভালোভাবে উল্লেখ করা আছে, যে হাইড্রোজেন বন্ধন একটা প্রশ্ন দিয়ে দিতে পারে 1 মার্কের জন্য। পানি কেন তরল, H2S কেন গ্যাসীয়। আমরা জানি হাইড্রোজেন বন্ধন কখন গঠিত হয়, যেখানে পোলার যৌগ, যেমন হচ্ছে পানির ক্ষেত্রে তড়িৎ পার্থক্য কত, অক্সিজেন তড়িৎ কত 3.5 আর হাইড্রোজেন 2.1 অর্থাৎ 1.4, আর H2S এর তড়িৎ পার্থক্য কত, সালফারের কত 2.5, হাইড্রোজেন কত 2.1, বের করলে কত হয় 0.4। অর্থাৎ যেখানে তড়িৎ পার্থক্য বেশি হয় সেই যৌগ কি হয় পোলার যৌগ হয়, আর যে যৌগ পোলার যৌগ হয় সেখানে কি হয়
হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। এবং পানিটা কি হাইড্রোজেন বন্ধন, এই কারণেই কি অনেকগুলো পানির অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আণবিক গুচ্ছাকারে যুক্ত থাকে। ফলশ্রুতিতে এদের যে আন্তঃআণবিক দূরত্বটা সেটা কি হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। ফলে পানি কি হয়ে যায়, তরল হয়ে যায়। আর H2S এর ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু পোলার যৌগ না। পোলার যৌগ তখন হবে যখনই তড়িৎ পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হবে। হাইড্রোজেন সালফাইড তড়িৎ পার্থক্য কি হয় 0.4, এই কারণে কি পোলার যৌগ নয়। সুতরাং এখানে কি হাইড্রোজেন বন্ধন ঘটে না। ফলে যেহেতু হাইড্রোজেন ঘটে না, সুতরাং H2S কিভাবে থাকে, পৃথক অবস্থায় থাকে, গ্যাস হিসাবে থাকে। সুতরাং H2S কি হয়, গ্যাসীয় হয়। শুধু বলবা যে পানিতে কি হয়, হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, আর H2S কি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। হাইড্রোজেন গঠিত হওয়ার কারণে পানিতে কি আন্তঃআণবিক দূরত্বটা হ্রাস পেয়ে যায়, এবং হাইড্রোজেন সালফাইডে কি হাইড্রোজেন বন্ধন যেহেতু ঘটে না, সেক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কি পায়, বৃদ্ধি পেয়ে যায়। এজন্য পানি তরল হয় এবং হাইড্রোজেন সালফাইড কি হয়, গ্যাসীয় হয়। যদি পারো চিত্রটা আঁকিয়ে দিতে পারো, যদি এই প্রশ্নটা আসে। তো এই 6টা প্রশ্নে তোমরা এই মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে পড়ে রাখবে। আশা করি নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন এবং কর্মকের রসায়নের উপর তোমাদের যে রিটেন সাজেশনটা, ওই রিটেন সাজেশনটা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দ্রুত সরে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।